অনেক সময় দেখা যায় পুরুষের যে পেনিস আছে বা লিঙ্গ আছে তার সামনের দিকের যে চামড়াটা থাকে সেটা নিচের দিকে নামালে নামতে চায় না। অনেকের ক্ষেত্রে যখন পেনিসটি নরমাল থাকে তখন নামলেও ইরেকশনের সময় কিন্তু আটকে যায়। এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে মেডিকেলের পরিভাষায় বলা হয় ফাইমোসিস। অনেক পুরুষ আছেন লজ্জার খাতিরে কিন্তু এ বিষয়ে কথা বলতে চান না। তবে আজ আমরা এ বিষয়েই কথা বলবো। আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন শহরের বিশিষ্ট প্লাস্টিক এবং কসমেটিক সার্জন ডক্টর জয়ন্ত বাইন। নমস্কার ডাক্তারবাবু। হেলথ ইনসাইটে আপনাকে স্বাগত। তো যেটা বলছিলাম আর কি, ফাইমোসিস বিষয়টা কি অ্যাকচুয়ালি, এবং এটা মানে কাদের হয়, কেন হয় এটা? পুরুষাঙ্গ যেটা বলি বা আমরা ইংলিশে পেনিস বলি, বাংলাতেও পেনিস শব্দটাই বেশি প্রচলিত। পেনিসের চারিদিকে একটা কাভারিং থাকে, কারণ পেনিস একটা ভীষণ সেন্সিটিভ একটা অর্গান। আর সেটা ছোট হয় বড় হয়, তো একটা কাভারিং থাকে, সেটাকে আমরা প্রিপ্রিউস বলি। তো ধরুন যে চামড়াটা রইলো, সেই চামড়াটা যখন ইরেকশন হচ্ছে পেনিস, তখন কিন্তু পুরোপুরি পেছনে চলে আসার কথা। আচ্ছা। যদি কোনো কারণে পেছনে না আসে, তাহলে সেটাকে আমরা ফাইমোসিস বলি। তো ফাইমোসিস আবার দুরকম দুরকম আচ্ছা, আচ্ছা, ব্যাপারটা দেখতে আচ্ছা, পারি আচ্ছা, আমরা। আচ্ছা। একটা হচ্ছে কিছু পেশেন্ট বলছেন, স্যার যখন ছোট থাকছে পেনিসটা, ফ্ল্যাসিড অবস্থায় থাকছে, মানে নরমাল। নর্মাল হ্যাঁ, থাকছে, হ্যাঁ। তখন সেটা চলে আসছে, ইরেকশন হলে মানে আসছে না। ইরেকশন হলে তখন আর নিচে আসছে নামছে না, না। হ্যাঁ। আচ্ছা, আবার কিছু পেশেন্ট আছে যারা বলছেন, স্যার নর্মাল অবস্থাতেও তো আসছেই না, ইরেকশন অবস্থাতেও আসে না, নর্মাল অবস্থাতেও আসে না, কোনো সময়তেই পেছনে আসে না। আচ্ছা। তো সেটাকে আমরা নর্মাল ফাইমোসিস, আর যেটাকে ইরেকশন হলে আসে না সেটাকে ফাইমোসিস অন ইরেকশন বলি। তো চামড়া পেছনে না আসা জিনিসটা হচ্ছে ফাইমোসিস, সেটা ইরেকশন অবস্থায় বা না ইরেকশন অবস্থায় যেটাতেই হোক না কেন, চামড়া পেছনে না এলে পরে মেনলি দুটো অসুবিধে হয়। একটা হচ্ছে ভেতরে স্মেগমা জমে যায়, কারণ গ্ল্যান্ড স্পেসের চারিদিকে সাদা, ছোট ছোট সাদা। গ্ল্যান্ড থাকে, হ্যাঁ হ্যাঁ। সাদা স্মেগমা বলি, যার একটা বিশেষ গন্ধ হয়। হুম। এটা ফেরোমন হিসেবে কাজ করে, যৌন উদ্দীপক হিসেবে কাজ করে এই গন্ধটা। তো ওই কিন্তু খারাপ গন্ধ হয়, যদি পরিষ্কার করা না হয় একটা বিচ্ছিরি রকমের গন্ধ হয়। তো ওই জিনিসটাকে পরিষ্কার করতে পারছে না, ফলে একটা হাইজেনিক মেনটেন করার অসুবিধা হলো। যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করা হবে, তখন পেছনে না আসলে পরে বা জবরদস্তি টানতে গেলে পরে ব্যথা হতে পারে, ব্যথা। ছিঁড়ে যেতে পারে, ব্লিডিং হতে পারে। তো বোথ ইন দা, প্রথমত জায়গাটাকে পরিষ্কার রাখা বা হাইজিন মেনটেন, এবং দ্বিতীয়ত হচ্ছে সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময় অসুবিধে। এই দুটো কারণে যদি চামড়া পেছনে না এলে পরে অসুবিধা হবে, তখন আমরা যে সার্জারিটা করি সেটাকে সার্কামসিশন সার্জারি বলা হয়। আচ্ছা, আপনি যেটা বলছেন যে নিয়মিত যদি পরিষ্কার না রাখা হয় তাহলে তো ইনফেকশনও হতে পারে। ইনফেকশন হবে, ঘা হয়ে যাবে, এবং আস্তে আস্তে ওই জায়গাটা থেকে, আমরা জানি একটা খুব রেয়ার ডিজিজ পেনাইল ক্যান্সার বা আচ্ছা, পেনিস আচ্ছা, আচ্ছা। ক্যান্সার হয়, সেই জিনিসটাও কিন্তু এই ব্যাপারটা থেকে হতে পারে। আচ্ছা। আমার কাছে, আমি মনে করতে পারি আজ থেকে বছর তিনেক আগে এক ভদ্রলোক এসেছিলেন, উনি ত্রিপুরার দিক থেকে এসেছিলেন, ত্রিপুরা বা মেঘালয় থেকে এসেছিলেন। জীবনে কখনোই পেছনে করতে পারেননি। আচ্ছা। 58 ইয়ার্স এজ, ওরকম অ্যারাউন্ড এস্ট, এবং প্রবাবলি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তো উনি এসেছিলেন, চামড়াটা আটকে যাচ্ছে, ব্লিডিং হচ্ছে, চামড়াটা কখনো পেছনে করতে, আমি হাত দিয়েই দেখেই বুঝলাম যে ভেতরে গন্ডগোল কিছু হয়েছে। আমরা অনেক কষ্টে খুলে দেখলাম ভেতরে ঘা হয়ে গেছে, এবং সেই ঘাটা যখন টেস্ট করলাম, ইটস বিকাম টু এ পেনাইল ক্যান্সার। তো এই জিনিসটাকে অবহেলা একেবারেই করা যাবে না। জিনিসটা যদি হয়, সেটাকে কিন্তু প্রপারলি ট্রিটমেন্ট নিতে হবে। এটার হওয়ার কি নির্দিষ্ট বয়স আছে নাকি যেকোনো বয়সে এই এই যে আপনার যেটা বলছেন যে পেনিসের যে চামড়াটা নিচে নামে না, আটকে যায়, এটা যেকোনো বয়সে হতে পারে? হ্যাঁ, যে কোনো বয়সে, এবং বয়সের দিক থেকে যদি আপনি দেখেন, আমি 3 বয়সের পেশেন্ট পাই। আচ্ছা। একটা যে ছোট্ট বাচ্চা, ধরুন বাচ্চা বলতে 10 বছরের নিচে, বাবারা মায়েরা নিয়ে আসেন কি, স্যার বাচ্চার স্কিনটা পেছনে যাচ্ছে না। তো এটা একটা বাচ্চাদের পেডিয়াট্রিক গ্রুপ। তো এই বাচ্চাদের ক্ষেত্রে আমি যেটা ইউজুয়ালি ট্রিটমেন্টটা বলে দিই, এদের ক্ষেত্রে আমরা অয়েনমেন্ট থেরাপি দিই। আমি আচ্ছা। বলি অয়েনমেন্ট ইউজ করুন, একটা বিশেষ অয়েনমেন্ট আছে, একটা বা দুটো, সেটা দিয়ে 3 মাস রাতের বেলা পেছনে করার চেষ্টা করবেন। যদি 3 মাসেও চামড়াটা খুলে নিচে না আসে, তাহলে বুঝবেন ওটা অয়েনমেন্ট হবে না, সার্জারি লাগবে। তাহলে একটা গেল এই পেডিয়াট্রিক এজ গ্রুপ। সেকেন্ড এজ গ্রুপটা টিন এবং টোয়েন্টিজে আসে, যাদের ধরুন 14, 15, 14, 15, 16, 18, তারা সেক্সুয়ালি অ্যাক্টিভ হতে শুরু করেছে, মাস্টারবেশন করছেন, তারা বুঝতে পারেন কি স্যার চামড়াটা পেছনে আসছে না। বা টোয়েন্টিজে যারা আসছেন, বা গার্লফ্রেন্ডের সঙ্গে বা পার্টনারের সঙ্গে মিলিত হতে গিয়ে তারা বুঝতে পারছেন যে কিছু একটা সমস্যা আছে। তো এই টিন এবং টোয়েন্টিজ এক গ্রুপের পেশেন্ট আসেন, বিয়ের আগেও অনেকে আসেন। আর তৃতীয় গ্রুপের পেশেন্ট আসেন, তাদের কিন্তু একদিন অবধি কোনো অসুবিধা হয়নি, তারা 45, 50-তে আসেন। তাদের সমস্যা থাকে কি, স্যার লাল হয়ে যাচ্ছে, ফেটে ফেটে যাচ্ছে, ইনফেকশন হচ্ছে। এই গ্রুপটা স্পেশাল গ্রুপ, কারণ দেখা যাচ্ছে ডায়াবেটিস ইনডিউসড ফাইমোসিস। ও মাই গড! ডায়াবেটিস হওয়ার কারণে চামড়া ইনফেকশন হচ্ছে, ইনফেকশন হওয়ার কারণে এবার তারা চামড়াটাকে পেছনে করতে পারছেন না। আচ্ছা। তো তাদের ক্ষেত্রেও কিন্তু সার্কামসিশন দরকার হয়। তাহলে বাচ্চাদের ক্ষেত্রেও আমার কাছে আসে পেশেন্ট, অ্যারাউন্ড 10 to 15% পেশেন্ট আসেন যারা বাচ্চা,
মেজরিটি পেশেন্ট যারা আসেন 80% পেশেন্ট আসেন তারা এই 20s বা টিন এজ গ্রুপে আসেন, আর 20% পেশেন্ট 10 থেকে 20% 15% পেশেন্ট আসেন যারা আফটার 45 একদিন সমস্যা হয়নি কিন্তু সুগারের কারণে এই ডায়াবেটিস নিয়ে তারা কিন্তু ফাইমোসিসের সমস্যা নিয়ে আসছেন। এই তিনটে চার মানে যে কোনো গ্রুপেই কিন্তু এই সমস্যাটা কিন্তু থাকে বা আসে। এবং তিনটের ক্ষেত্রেই মানে মানে সলিউশন সেই হ্যাঁ, সার্কামসিশন। সার্কামসিশন করাটা পার্মানেন্ট একটা সলিউশন, যাতে জিনিসটা কখনো হবে না বা রেকার হবে না। আচ্ছা, এটা একটা পার্মানেন্ট সলিউশন। এটার এই যে সার্কামসিশন বলছেন যেটা, সেটা তো যতদূর জানি বিভিন্ন রকম ভাবে হয় আজকাল শুনেছি। তো মানে এটা এই রকম ফেরটা যদি একটু আমাদের একটু বুঝিয়ে রকম ফেরটাকে আমি 3 ভাগে এটাকে ভাগ করব বোঝার সুবিধার জন্য। একটা হচ্ছে কনভেনশনাল ওয়ে, আমরা ছুরি কাঁচি দিয়ে কাটবো চামড়াটা, মানে যেটা কেটে আগে ছিল সেটা আচ্ছা, এখনো হয়, আচ্ছা, আচ্ছা, সেটাতে খরচা সত্যিই কম হয় আচ্ছা, এবং আমরা সেটাকে স্টিচ করে দেবো। আচ্ছা, তো এটা গেল কনভেনশনাল সার্কামসিশন উইথ সিজার আচ্ছা, বা ব্লেড নিয়ে। আচ্ছা, তারপরে যে অপশনটা রয়েছে বা সেকেন্ড অপশন, সেটা হচ্ছে এই স্টেপলার মেশিন। এটা একটা স্টেপলার মেশিন, সার্কামসিশন স্টেপলার মেশিন, বিভিন্ন কোম্পানি থাকে, বিভিন্ন নাম হয়। এটা যেরকম জেডএসআর কোম্পানির আচ্ছা, আচ্ছা, স্টেপলার মেশিন, আমরা সবাই সার্কামসিশন স্টেপলার বলতে জেডএসআরই ভাবি। আচ্ছা। তো এটা সেই কোম্পানির, আচ্ছা, হ্যাঁ, এটা এটা জেডএসআর ভীষণ কোম্পানি। পপুলার, এটা একটা ভীষণ ব্র্যান্ড, পপুলার, হ্যাঁ। হ্যাঁ, ভীষণ পপুলার একটা ব্র্যান্ড। এখানে স্টিলেট থাকে এবং এখানে এই ক্যাপ থাকে, এখানে সিলিকনের রিং থাকে, এই যে সিলিকনের রিং, আচ্ছা, আর এটাতে গোল হচ্ছে আপনার এই যে ব্লেড থাকে। এটা পুরো জিনিসটা একসঙ্গে আসে, আচ্ছা, সুতরাং কাটিং, স্টেপলিং এবং সিলিকন রিং দিয়ে জোড়া লাগা পুরো ব্যাপারটা 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এটা ভীষণ কমন এবং এটা যদিও এটা একটু এক্সপেন্সিভও বটে, আচ্ছা, তো কিন্তু এটা ভীষণ পপুলার, তাতে ব্লিডিং হয় না বললেই চলে, আচ্ছা, পেনও একেবারেই নেই এবং সব রিকভারিটা কম্পারেটিভলি কিন্তু একটু তাড়াতাড়ি হয়। তো এটা কিন্তু এটার ক্ষেত্রে যেটা ব্যাপার হচ্ছে, আপনাকে পেনিসের যে স্কিনটা আছে সেটার কিছু কোয়ালিটি লাগে। যদি স্কিনটা ভীষণ নরম বা ডায়াবেটিক পেশেন্ট হয় তাদের ক্ষেত্রে সিলিকনের রিং থেকে ঘা হয়ে যেতে পারে, আচ্ছা, বা যাদের রিং ভীষণ বা যাদের চামড়া ভীষণ মোটা, স্ক্লেরোসিস বা স্কারিং হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই মেশিনটা ঢোকানো যায় না। আচ্ছা, তো ওই দুটো গ্রুপের ক্ষেত্রে তখন আমি যেটা করি, আমরা মেশিন দিয়ে কাটিং করি কিন্তু অ্যাপোজিশনটা সিলিকনের রিং না দিয়ে সেলফ অ্যাবজর্বিং সুতো আমরা ইউজ করে থাকি। এটাকে হাইব্রিড বা ডাবল যেটা আমরা ব্যাপারটা রয়েছে, আচ্ছা, বোট মেশিনের পার্টটা এবং সুতোর পার্টটা দুটো ভালো পার্টটা নিয়ে আমি এটার নাম দিচ্ছি হাইব্রিড সার্কামসিশন। তৃতীয় যে ওয়েটা রয়েছে সেটা অনেক সময়তেই লেজার দিয়ে করা হয়। আচ্ছা, তো লেজার জানবেন, লেজারের টার্গেট মলিকুল এই ক্ষেত্রে থাকে হচ্ছে হিমোগ্লোবিন এবং ওয়াটার। তো দেখবেন লেজার দিয়ে বিভিন্ন জিনিস কাটা যায়, লোহা, পাথর, সমস্ত লেজার, তার মানে লেজার অ্যাকচুয়ালি পুড়িয়ে দেয়। তো কি হয়, অনেক সময় এই লেজারের মেশিন কন্ট্রোল ঠিক মতো করা যায় না। তো পোড়াতে গিয়ে, চামড়াটাকে পোড়াতে গিয়ে কখনো কখনো বেশি পোড়া যেতে পারে বা আচ্ছা, থার্মাল ড্যামেজ হতে পারে। এবং আমার কাছে বেশ কিছু পেশেন্ট আসেন যারা অন্য কোনো সেন্টারে গিয়ে লেজার মেশিন দিয়ে সার্কামসিশন করে তাদের গ্ল্যান্স পেনিসের উপরে আলসার হয়ে গেছে। তো আমি নিজে পার্সোনালি প্রথম দিকে লেজার মেশিন ইউজ করেছি, কিন্তু এটাতে এত বেশি কমপ্লিকেশনস থাকে যে আমি লেজার মেশিনটাকে আজকাল ইউজ করি না। আমি দুটো টেকনিক ইউজ করি। যাদের ক্ষেত্রে জেডএসআর বা স্টেপলার ইউজ করা যাবে তাদের ক্ষেত্রে ওই মেশিনটা, যাদের ক্ষেত্রে হাফ ইউজ করা যাচ্ছে তাদের ক্ষেত্রে মেশিন এবং সুতো। কিছু কিছু পেশেন্ট আসেন, মানে যেটা আপনি হাইব্রিড মডেল হ্যাঁ হ্যাঁ বলছেন হ্যাঁ, আপনি, হ্যাঁ। আর কিছু কিছু পেশেন্ট আসেন যাদের ক্ষেত্রে মেশিন দিয়ে একেবারেই করা পসিবল নয়, যেমন ভেতরে যদি ঘা হয়ে গেছে, চামড়াটা একেবারেই পেছনে করা যাচ্ছে না, গ্ল্যান্স পেনিসের সঙ্গে অ্যাডিশন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তখন আমাদের সেই বেসিক যে থিওরি যেটা আমরা এমএসএস এর সময় শিখেছি, কাঁচি দিয়ে মানে প্রথমে আমরা মার্কার দিয়ে মার্কিং করে তারপরে কাঁচি বা ব্লেড দিয়ে কেটে তখন অ্যাপোজ করতে হয়। তো ব্যক্তিগতভাবে আমি যখন যদি কোনো ব্যাপার অসুবিধা না থাকে এবং পেশেন্ট যদি অ্যাফোর্ড করতে চান তাহলে স্টেপলার বা জেডএসআর স্টেপলার, আর যদি ওই ব্যাপারগুলো থাকে সেক্ষেত্রে আমরা কনভেনশনাল ওয়েতে করে থাকি। লেজারটা আপনি লেজারটা কিন্তু আমি এড়িয়ে চলি, কারণ লেজারের যেহেতু মানে কোলাটারাল ওখানে ড্যামেজ ক্ষতি খুব হওয়ার বেশি একটা থাকে, হ্যাঁ, চান্স থাকে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এরপরে বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে, যখন আপনি তার ওই উপরের যে চামড়াটা আপনি কেটে ফেলছেন, হুম হুম। সে তো হয়ে গেল। কিন্তু আবার অনেকের ক্ষেত্রে শুনেছি যে চামড়া তো নিচে নামে না, আবার একটা অংশ চামড়ার সঙ্গে আটকে থাকে। ঠিক ঠিক। তা সেই জিনিসটা কি অ্যাকচুয়ালি? এই জিনিসটা অ্যাকচুয়ালি পেনিসে যখন চামড়াটা নাপছে না, হুম। নিচে একটা জোড়া থাকে, সেটাকে আচ্ছা, আমরা আচ্ছা, ফ্রেনুলাম বলি। আচ্ছা, 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 অনেক সময় চামড়া হয়তো নিচে নামছে কিন্তু ফ্রেনুলামটা জোড়া থাকে। আচ্ছা, ধরুন আচ্ছা, 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 এইখানে একটা সুতো মতো হুম, পেনিসের নিচের দিকে ছোট্ট একটা পাতলা পর্দা মতো থাকে, ফ্রেনুলাম বলি। আচ্ছা, তো এই ফ্রেনুলামটা অনেক সময় কি হয়, ফ্রেনুলাম ছিঁড়ে যেতে পারে, আচ্ছা, বা ফ্রেনুলামের টান লাগলে পরে ব্যথা হতে পারে, আর ফ্রেনুলামের টান লাগলে পরে পেনিসের মাথাটা বেঁকেও যেতে বেঁকে পারে। যেতে পারে। তো আচ্ছা, এই ফ্রেনুলামটাকে যখন আমরা রিলিজ করছি সেটাকে ফ্রেনুলোপ্লাস্টি বলে। আচ্ছা, এই ফ্রেনুলোপ্লাস্টি এবং সার্কামসিশন
অনেক সময় তো আমরা একই সঙ্গে করি, কারণ দেখা যায় যাদের চামড়া নাপছে না হুম। তাদের ফ্রেনুলামটাও টাইট। আচ্ছা। তবে কিছু কিছু পেশেন্ট আসেন যাদের অ্যাজ সাচ ফাইমোসিসের সমস্যা নেই, শুধু ফ্রেনুলাম টাইটাই, তাদের ক্ষেত্রে শুধু ফ্রেনুলোপ্লাস্টি করা হয়। এবং আমি এটা ইলেকট্রোকোয়াগুলেশন টেকনিকে করি, যেখানে কোনো স্টিচ করা হয় না, কোনো ব্লিডিংও কিন্তু হয় না, এবং আচ্ছা, আচ্ছা। খুব সুন্দরভাবে রিকভারি হয়ে যায়। স্টিচলেস টেকনিকে কিন্তু ফ্রেনুলোপ্লাস্টি করা হয়। পেনিস যে কোনো পুরুষের কাছেই একটা সেনসিটিভ অর্গান। তো যেটা এর পরে প্রশ্ন থাকবে যে আমি যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে যাব তখন এর যে সেনসিটিভিটিটা এর কি কোনো ফারাক তৈরি হবে কি? ঠিক। এবং আরেকটা যেটা হচ্ছে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে যে নিয়ার ফিউচার ইরেকশনে কি কোনো প্রবলেম হবে হবে কিনা? কিনা, হ্যাঁ, হ্যাঁ। এটা একটা খুব হুম, ইম্পর্টেন্ট ব্যাপার। হুম, এবং আমি চেষ্টা করব এটা একটু ভালো করে ডিসকাশন করতে, কারণ অনেকের মনেই এই কনফিউশনটা থাকে। আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন আমাদের হাতে তো 5টা আঙুল 6টা আঙুল তো নেই, হুম, হুম, বা আপনি 3টে আঙুলে ধরতেও পারবেন না, হুম, 5টা আঙুল ৫ টা দরকার। আঙ্গুলই ঠিক দরকার। আছে? তেমনি আমাদের বডিতে যে বিভিন্ন অর্গানস বা অর্গানের পার্টগুলো রয়েছে, সেগুলো প্রত্যেকের একটা ফাংশন রয়েছে। তো এই যে চামড়াটা ঢেকে রাখে, তার একটা প্রোটেক্টিভ ফাংশন রয়েছে। পেনিসের মাথাটাকে সে কিন্তু প্রোটেকশন দেয়, কারণ পেনিসের মাথায় প্রচুর পরিমাণ নার্ভ ফাইবার্স থাকে। তো কিছু কিছু পেশেন্ট যারা ফুল সার্কামসিশন করেছেন, যাদের মাথাটা পুরোপুরি খোলা হয়ে গেল, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় পেনিসের মাথার সেন্সিটিভিটি অনেকটাই কিন্তু কমে গেছে। আচ্ছা। এই সমস্যা কিন্তু মোটামুটি শতকরা 5জন পেশেন্টের ক্ষেত্রে এরকম হতে পারে। হুম। সেই কারণে, এবং অনেক সময়তেই আমি আমার ইউটিউব কমেন্টেও দেখেছি, তারা লিখেছেন যে তাদের বিভিন্ন কারণে তারা ছোটবেলাতে সার্কামসিশন করিয়েছেন, এখন কিন্তু সেই ফিলিংসটা পাচ্ছেন না। আচ্ছা। তো এই জিনিসটা মাথায় রেখে আমি ইউজুয়ালি আমার পেশেন্টদের এই ব্যাপারটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করি, যে কিছুটা চামড়া রেখে দিন যাতে ইরেক্টেড অবস্থাতে পুরো পেছনে চলে আসে, কিন্তু যখন ফ্ল্যাসিড থাকবে যেন অন্তত 30 থেকে 50% চামড়া দিয়ে ঢাকা থাকে। আচ্ছা। এবার অনেকে সেটা পছন্দ করেন, অনেকে সেটা পছন্দ করেন না, কিন্তু আমি তাদেরকে এই জিনিসটা এক্সপ্লেন করি যে পুরোপুরি চামড়া চলে গেলে কখনো কখনো কিন্তু সেন্সিটিভিটিটা অনেকটাই লস হতে পারে। আচ্ছা। এবার তখন তারা অনেক সময় বলেন, স্যার আমার চামড়াটা কিছুটা রেখে দিন, বা যতটা পসিবল হয় রেখে দিন, কিন্তু ততটা যেন না রাখা হয় যাতে আমার রিং ফর্মেশনটা না থাকে। তো ডেফিনেটলি যেটার মেইন কারণ এসছেন যে রিং ফর্মেশন হচ্ছে, সেটা তো বাদ দিতেই হবে। তো আমি দেখেছি যদি আমরা চেষ্টা করি, কোন একজন মানুষের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে ইউজুয়ালি 90% ক্ষেত্রেই আমরা 30 থেকে 40% চামড়া সেফলি রেখে দিতে পারি। আচ্ছা। কিন্তু কিছু পেশেন্ট আসেন, যেমন ধরুন আমি হাফ হাতা জামা পরেছি, কেউ ফুল হাতা পছন্দ করেন, কেউ হয়তো আরো ছোট জামা নেবেন, কেউ কেউ বলেন স্যার না আমি পুরোপুরি পেনিস এক্সপোজ চাই, সেন্সিটিভিটি নিয়ে আমার কোনো ইস্যুস নেই, তাদের ক্ষেত্রে পুরোপুরি চামড়া বাদ দেওয়া হয়। তো এটাই গেল সেন্সিটিভিটি এবং এই যে আমাদের পেনিসের কতটা কাভারিং আমরা রাখবো সেদিক থেকে। তো আপনার ডাক্তারবাবু যিনি আছেন তার সঙ্গে আপনাকে ডিসকাশন করে নিতে হবে যে কতটা চামড়া আপনি রাখতে চাইছেন, কতটা বাদ দিতে চাইছেন। কিছু কিছু পেশেন্ট থাকেন যাদের পেনিস ভীষণ সেন্সিটিভ থাকে। হুম। তো এই এক্সেসিভ সেন্সিটিভিটির কারণে তারা যখনই কোনো সম্পর্কে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে তাদের হচ্ছে ইজাকুলেশন হয়ে যায়। হুম। তো পেনিসের সেন্সিটিভিটিটাকে, গ্ল্যান্স পেনিসের সেন্সিটিভিটিটাকে যদি আমরা কিছুটা কমিয়ে দিতে পারি, তাহলে দেখা যায় তার অ্যাক্টিং টাইম বা সেক্সুয়াল প্লে টাইমটা কিছুটা অনেকটাই ইনক্রিজ করছে। বেড়ে যায়। তো এটাও কিন্তু মানে এই জিনিসটাও কিন্তু মাথাতে রাখতে হবে, আচ্ছা। যে কিছুটা চামড়া যদি আমরা বাদ দিয়ে দিই, কিছুটা রাখি, তাহলে সেন্সিটিভিটিটা যেটা ডিক্রিজ হলো সেটা কিন্তু অ্যাকচুয়ালি বেনিফিশিয়ালও হতে পারে। তো এই পুরো জিনিসগুলো ডাক্তারবাবুর সঙ্গে ভালো করে আলোচনা করে বা বুঝে নিয়ে তারপরে আপনি ডিসিশন নেবেন, বা আপনার ডাক্তারবাবুকে বলবেন কি স্যার কতটা চামড়া রাখবো, কতটা রাখবো না। আচ্ছা। তাহলে যে রেজাল্টটা হবে সেটা আপনার মনোপুত হবে, আপনি জিনিসটা বুঝলেন এবং আপনার ভাল লাগবে বেসিক্যালি। এবারের যে প্রশ্নটা হচ্ছে এই যে সার্জারিটার কথা আপনি বলছেন এটার জন্য একজন পেশেন্টকে কতদিন ভর্তি থাকতে হবে এবং এর আগে কি, কি ধরনের পরীক্ষা তাকে করতে হবে? সার্কামসিশনের ব্যাপার যেটা থাকে, আমি যখন 3টে গ্রুপ, এজ গ্রুপ বলছি, যখন বাচ্চারা আসেন, হুম, আর টিন এজ বা 20s আর একটা 40-র পরে, হুম। তো আমাদের রুটিন ইনভেস্টিগেশনস করাতে হয়, প্রত্যেকটা পেশেন্টের ব্লাড টেস্ট করতে হয়। বাচ্চাদের ক্ষেত্রে ইউজুয়ালি এক্সট্রা ইসিজি দরকার পড়ে না, কিন্তু যারা অ্যাডাল্ট পেশেন্ট 16 বছরের পরে আসেন তাদের আমরা অ্যাকচুয়ালি এক্সট্রা ইসিজি করিয়ে নিই। খুব সামান্য টেস্ট, 1,500 থেকে 2,000 টাকা মতো খরচা হয় এগুলো সার্জারির আগে। সার্জারি যেদিন হয় এটা একটা ডে কেয়ার সার্জারি। ডে কেয়ার সার্জারি বলতে আপনি সার্জারি করতে আসবেন, সেই দিনেই ছুটি হয়ে যাবে। যদি আমরা স্টেপলার মেশিন দিয়ে সার্কামসিশন করি, সার্কামসিশন সার্জারিটা করতে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগে। আর আমরা যদি স্টিচ মেথডে করি মোটামুটি 40 থেকে 45 মিনিট, এবং হাইব্রিড টেকনিকে করলে মাঝামাঝি আধা ঘন্টার মতো সময় লাগে। ম্যাক্সিমাম ১ ঘন্টা। ম্যাক্সিমাম 1 ঘন্টা, খুব রেয়ারলি 1 ঘন্টা লাগে, যাদের ভীষণ অ্যাডিশন রয়েছে অন্য কোনো প্রসিজিয়ার্স করলাম তখন। মোটামুটি 40 মিনিটের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। সার্জারির পরে আমরা পেশেন্টকে বেডে করে দিই। তার আগে বলে দিই সার্জারির সময় ব্যথা হবে কিনা। আমরা পেনিস যেটা আছে, আমি আমার ক্লিনিকে আমরা লোকাল অ্যানাস্থেসিয়াতে করি।
অনেক জায়গাতে ফুল অজ্ঞান করে করেন, অনেক জায়গাতে পিঠে ইনজেকশন দিয়ে করেন। আমরা শুধু পেনিসটাকে অবশ করে নেবো, অয়েনমেন্ট দেওয়া হয়, নাম্বিং ক্রিম দিলে পরে পেনিসটা অবশ হয়ে যায়। তারপরে আমরা সার্জারি করি, এই অবশ ভাবটা প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট মতো থাকে। তার মধ্যে সমস্ত সার্জারি হয়ে যাবে। সার্জারির পরে আমরা বেডে দিয়ে দেবো। 2 ঘন্টা আপনার পেশেন্টকে অবজার্ভ করবো, ব্যথা হচ্ছে কিনা, ইউরিন হচ্ছে কিনা, ইউরিন হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো রকম ব্লিডিং হলো কিনা বা অন্য কোনো অসুবিধা অন্য আছে কোনো কিনা, জ্বালা পোড়া আছে হ্যাঁ কিনা। সেরকম কোনো ব্যাপার রয়েছে কিনা সেটা দেখে আমরা 2 থেকে 3 ঘন্টার পরে পেশেন্টকে ছুটি করে দিই। এবং যদি পেশেন্ট বাড়ির কাছাকাছি হয়, কলকাতার কাছাকাছি হয়, তারা বাড়িতে চলে যান। আর যদি দূরের পেশেন্ট হয়, ইউজুয়ালি রাতে আশেপাশে গেস্ট হাউসে থেকে যান, পরের দিন একবার ড্রেসিং করিয়ে তারা চলে যান। সিলিকনের রিং যেটা আমরা করি, সেটা যদি করি তাহলে আমরা পেশেন্টকে একটা দিন পরে ড্রেসিং করতে আসতে বলি। আর যদি সেখানে সুতো থাকছে তাহলে পেশেন্টরা ড্রেসিং করতে আসার কোনো দরকার পড়ে না, ওটা যেহেতু কারণ হ্যাঁ সেলফ সেলফ অ্যাবজর্বেন্ট। অবজার্ভিং। হ্যাঁ, আর সিলিকনের রিং হলে আমরা একবার দেখতে চাই যে সার্জারি পরে সব ঠিকঠাক আছে কিনা। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। বাড়িতে গিয়ে 5 দিন আপনাকে ওষুধ খেতে হবে। পেশেন্ট যিনি আছেন 5 দিন ওষুধ খাবেন। 10 দিন তাকে ড্রেসিং করতে হয়। প্রতিদিন স্নান করার সময় কিভাবে ড্রেসিং করবেন আমরা সেটা পেশেন্টদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিই। বাড়িতে 2 দিন রেস্ট নেওয়া সাফিসিয়েন্ট। ধরুন যারা অফিস কলেজ যাচ্ছেন, আপনি বৃহস্পতিবার বা শুক্রবারে সার্জারি করিয়ে নিলেন, শনি রবি ছুটি নিলেন, সোমবার থেকে অফিসে যাবেন। বাইক আপনি 3 দিন পর থেকে বাইক চালাতে পারেন, কোনো অসুবিধা নেই। আর হেভি এক্সারসাইজ আফটার 3 উইকস। আর সেক্সুয়াল অ্যাক্টিভিটি 6 উইকসের পর থেকে, মাস্টারবেশন বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি 4 থেকে 6 সপ্তাহ পরে করা যেতে পারে। এখানে আরেকটু আমি জিজ্ঞাসা করিনি, সেটা হচ্ছে যাদের ডায়াবেটিস আছে বললেন, যাদের ডায়াবেটিসের জন্য এই সমস্যাটা হয়, তাদের জন্য কি আপনারা মানে কি ধরনের প্রিকশনস নেন? হ্যাঁ, তাদের জন্য যেটা ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আমাদের যে সুগারটা রয়েছে সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল লেভেলে থাকতে হবে। আচ্ছা। 400-500 সুগার থাকলে পরে সেই অবস্থায় সার্জারিটা না করাই ভালো। সুগারটা নর্মাল রেঞ্জে চলে আসলে পরে ভালো হয়, এটা একটা জিনিস। 2 নম্বর হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট সবসময় দেখে তো ভাই, ইউজুয়ালি সবসময় বলবো না, ইউজুয়ালি 40-এর বেশি তাদের বয়স, তাদেরকে আমরা ইনভেস্টিগেশনস গুলো আর একটু ভালো করে দেখে নিই। তার কিডনি ফাংশন টেস্ট কেমন আছে, এইচবিসি A1C কেমন আছে। খুব বয়স্ক পেশেন্ট যদি হন 60-র উপরে, তাহলে ইকোকার্ডিওগ্রাফি করতে হতে পারে। আর এই ধরনের পেশেন্টদেরকে আমি এই ধরনের যারা ডায়াবেটিক পেশেন্ট আসেন তাদেরকে আমরা এই মেশিনটা ইউজ করি, কিন্তু সিলিকনের রিংটা তাদেরকে অ্যাভয়েড করি, কারণ যেটা সিলিকনের আপনি রিং দেখেছি, আগেই বললেন। হ্যাঁ সিলিকনের রিং থেকে ঘা হয়ে যেতে পারে। বাকি যে পরিচর্যার ব্যাপারটা সেটা সেম থাকে। বাড়িতে গিয়ে ওষুধ খাবেন, সেটা সবার জন্য সেম। ডায়াবেটিসের ওষুধ আপনাকে খেতে হবে। এটা এমন একটা সার্জারি যেটাতে আপনি ভবিষ্যতের ক্যান্সারটাকেও আটকাতে পারবেন। ক্যান্সার নিয়ে ভয় পাওয়ার ব্যাপার নেই, কারণ ক্যান্সার হলেও ভীষণ রেয়ার, পেনাইল না, ক্যান্সার। যেহেতু মানে বারবার ইনফেকশন হয় হ্যাঁ জায়গাটা, হ্যাঁ হ্যাঁ, ফুলে যায় আমি এবং বলবো যে যেটা আপনি অ্যাভয়েড করতে পারবেন সেটা হচ্ছে জায়গাটাতে দুর্গন্ধ হবে না, হুম। জায়গাটাতে ইনফেকশন হবে না, ফলে আপনি পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে পারবেন। আর 2 নম্বর যে সেক্স করতে গিয়ে কোনো রকম কেটে যাওয়া, ছড়ে যাওয়া, ব্লিডিং হওয়া, এই জিনিসটা অ্যাভয়েড হবে। এগুলো এক্সট্রা বেনিফিট। এটা একটু বেনিফিট। ক্যান্সারটা তো এমনিতেই ভীষণ রেয়ার, সুতরাং সার্কামসিশন, ক্যান্সার অ্যাভয়েড করার জন্য সার্কামসিশন করতে হবে, সেটা বোধহয় বলাটা একটু বাড়াবাড়ি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সার্জারির পর কি কোনো রকম রিস্ক থাকতে পারে পেশেন্টের? এই সার্জারির পরে রিস্ক যেটা, সেটা হচ্ছে যার ক্ষেত্রে ধরুন সিলিকনের রিং উপযুক্ত নয়, তাকে যদি সিলিকনের রিং দিয়ে দেওয়া হয় যেটা তাহলে ডায়াবেটিস হ্যাঁ পেশেন্টদের ডায়াবেটিসের ক্ষেত্রে ক্ষেত্রে আপনি সেটা একটা বললেন। অসুবিধা হতে পারে। হুম। আর একটা জিনিস হতে পারে যে অনেক সময়তে এই সার্জারি করার পরে, যেটা বললাম, সেন্সিটিভিটির একটা ইস্যু হতে পারে, হাইপার সেন্সিটিভিটি বা হাইপো সেন্সিটিভিটি। আর 3 নম্বর, খুব রেয়ারলি কিন্তু ব্লিডিং টিডিং ব্যাপারগুলো হতে পারে, কিন্তু সেটা মিনিমাল অ্যামাউন্ট অফ ব্লিডিং হয়। এবং একজন ভালো ডাক্তারবাবু কিন্তু সার্জারির সময় বুঝতে পারবেন যে কোনো অসুবিধা হবে কিনা, সে কিন্তু সেইভাবে পেশেন্টকে গাইড করে দেবে। আপনারা নিশ্চয়ই সেটা গাইড করে দেন। আমরা সম্পূর্ণভাবে পেশেন্টকে গাইড করে দেবো। সার্জারির পরে কিভাবে পরিচর্যা নেবেন সমস্ত বিষয়ে খুব ডিটেলসে আমরা ছুটির সময় পেশেন্টকে বুঝিয়ে বলে দিই। আচ্ছা, এইবার যেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে এই যে 2-3 রকম সার্জারির কথা আপনি বললেন, এগুলোর খরচ কিরকম হয়? এটা খরচ ডিপেন্ড করছে যে আপনি কোন মেথডে করছেন, আপনার ক্ষেত্রে কোন ধরনের সিলিকনের রিং ইউজ করা হলো, আপনার কন্ডিশনস কেমন ছিল, কোন সাইজের মেশিন ইউজ করা হয়েছে, আপনি ডায়াবেটিক কিনা, আপনার জন্য অন্যান্য আরো ওষুধপত্র ইউজ করা হয়েছে কিনা, এই ব্যাপারগুলোর উপরে ডিপেন্ড করে। এই ব্যাপারগুলোর উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে এই ব্যাপারগুলো ডিপেন্ড করে খরচের ব্যাপারটা কিন্তু নির্ধারণ করা হয়। তো 2025-এর হিসেব অনুযায়ী মোটামুটি 16,000 থেকে 25,000 এই রেঞ্জের মধ্যে কিন্তু খরচা হতে পারে। তো এটা ডিপেন্ড করবে, ডাক্তারবাবুকে একবার দেখাতে হবে বা আমাকে একবার দেখালে পরে, ফটো পাঠিয়ে দিলে পরে অ্যাসোসিয়েটেড কি কি কন্ডিশন রয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা খরচাটা আপনাকে বলতে পারবো। থ্যাংক ইউ ডাক্তারবাবু, এত সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা নিশ্চয়ই আপনাকে অন্য কোনো একদিন পাবো অন্য একটা বিষয়ের উপরে আলোচনা করবার জন্য। ধন্যবাদ আপনাকে হেলথ ইনসাইট থেকে আমাদের বক্তব্যটাকে সাধারণের কাছে তুলে ধরার জন্য। আমরাও নিশ্চয়ই আসবো অন্যান্য বিষয় নিয়ে,
আরো অনেক বিষয় রয়েছে কসমেটিক সার্জারি, সেগুলো নিয়ে আলোচনা করতে। একদম। ধন্যবাদ। নমস্কার। নমস্কার।